এবারেও কি বিচার পাওয়া যাবে না? এবারেও কি সত্যটাকে এমনভাবে ঘেঁটে গুলিয়ে অন্ধকারে ঢুকিয়ে দেওয়া হবে যে সেটা কোনোদিন বিচারের আলো দেখতে পাবে না? পশ্চিমবঙ্গের অন্য সমস্ত ঘটনার মতো ল কলেজের ধর্ষণের এই ঘটনাটিও অবশ্যই করে আদালতে গিয়ে পৌঁছেছে এবং সেখানে দেখা যাচ্ছে দুটো ভিন্ন আবেদন এই মুহূর্তে করা হচ্ছে দুটি ভিন্ন আদালতে। প্রথমত কলকাতা হাইকোর্টে জানা যাচ্ছে একাধিক জনস্বার্থ মামলার জন্য আবেদন জমা পড়েছে, যেখানে বলা হচ্ছে এই ঘটনার যেন সিবিআই তদন্ত হয় এবং সেটাও কোর্ট মনিটরড। আদালতের তরফ থেকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিযুক্ত করে তার তত্ত্বাবধানে আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত যেন এই ঘটনার হয়, তা না হলে এই ঘটনায় দোষীদের ধরা যাবে না, তাদের শাস্তি দেওয়া যাবে না। তারই সঙ্গে এই আবেদনে বলা হচ্ছে যে অন্যান্য পশ্চিমবঙ্গের যে কলেজগুলি রয়েছে সেখানে মহিলাদের নিরাপত্তাও যেন নিশ্চিত করা হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও যেন রাজ্য সরকার নেয়। এবার দেখুন, আরজি করের ঘটনা ঘটার পর মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গে যা যা কাজ হবে বলে দাবি করা হয়েছিল তার কিছুই যে হয়নি সেটা কিন্তু এই ল কলেজের ঘটনাটা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তো জানা যাচ্ছে যে এই যে আবেদন কলকাতা হাইকোর্টে জমা পড়েছে সেখানে আদালতের তরফ থেকে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। তারই সঙ্গে জানা যাচ্ছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। রাজ্য সরকার যা খুশি তাই করুক, তার থেকে কোর্ট মনিটরড একটা প্রোব বা কোর্ট মনিটর তদন্ত যদি হয় সেটা নিঃসন্দেহে ইজ আ গুড আইডিয়া, ইজ আ বেটার আইডিয়া। তারই সঙ্গে সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা পড়েছে, যেখানে এই আবেদনটি জমা করেছেন একজন আইনজীবী যার নাম সত্যম সিংহ, এবং সেখানে আবেদন করা হচ্ছে যে ল কলেজের এই ঘটনায় অবশ্যই করে সিবিআই তদন্ত হোক, কিন্তু সেটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সুপ্রিম কোর্টের নজরদারিতে যেন হয়। তারই সঙ্গে এই আবেদনে বলা হচ্ছে নির্যাতিতা ও তার পরিবারকে যেন নিরাপত্তা দেওয়া হয় এবং নির্যাতিতাকে যেন আর্থিক সাহায্য করা হয়। এই কথাগুলোও কিন্তু এই আবেদনের সঙ্গে যুক্ত করা হয়েছে। এখানেও জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। দেখুন, সিবিআই তদন্তের দাবি করা হচ্ছে, খুবই ভালো কথা, তবে সিবিআই এর সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের একটা অম্লমধুর সম্পর্ক রয়েছে। একটা সময় আমরা দেখেছি পশ্চিমবঙ্গের একের পর এক দুর্নীতি, বিরাট বড় বড় হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগের কথা সামনে এসেছে এবং সেখানে একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে, যেটাকে একাংশ মানুষজন অবশ্যই একটা বড় জয় বলে মনে করেছিলেন। কিন্তু তারপর থেকে যেভাবে সিবিআই তদন্ত এগিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন দুর্নীতির ইস্যুতে, তাতে কিন্তু মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে। তারই সঙ্গে আরজি করের ঘটনার পর যখন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল তখন প্রচুর মানুষ কিন্তু আশায় বুক বেঁধেছিলেন যে এটা একটা ভালো জিনিস হলো, সিবিআই তদন্ত করবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করবে, তার মাধ্যমে নিশ্চয়ই সত্যিটা সামনে বেরিয়ে আসবে, দোষীরা শাস্তি পাবেন। সেখানেও কিন্তু একাংশ মানুষ হতাশ হয়েছেন। কাজেই সিবিআই তদন্তের নির্দেশ যদি আদালতের তরফ থেকে দেওয়া হয় সেটা খুব ভালো কথা, কিন্তু সিবিআই আসছে মানেই যথাযথ তদন্ত হবে, সমস্ত কিছু সঠিক পথে এগোবে, এই বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে সর্বতোভাবে আছে এমনটা কিন্তু মনে হয় না। অনেকেই এতটা হতাশ হয়েছেন যে অনেকেই এটা বলেন যে সিবিআই এসে কোনো লাভ নেই, অনেকেই বলেন এখানে তো সেটিং হয়ে গেছে, কোনো ব্যাপারই নেই, এবং আবার অনেকেই একথাও বলেন যে রাজ্য সরকারের পুলিশ হোক বা সিবিআই হোক সবই এক কয়েনের এপিট ওপিট, কাজেই সিবিআই এসেও খুব একটা কিছু লাভ হবে না। আপাতত যদি সিবিআই আসে, যদি সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়, সেই তদন্ত শুরু হয়, তাহলে কোন পথে সেই তদন্ত এগোচ্ছে সেটা অবশ্যই করে দেখা যাবে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের সিবিআই এর উপরে কতটা বিশ্বাস রয়েছে তা নিয়ে কিন্তু নিঃসন্দেহে এখন একটা বড়সড় প্রশ্ন চিহ্ন রয়েছে। সাধারণত আমরা যেটা দেখি যে বিজেপির তরফ থেকে সিবিআই তদন্তের দাবি করা হয় এবং আমাদের রাজ্য সরকার বা রাজ্যের শাসক দল তারা কিন্তু সিবিআই এর বিরোধিতা করে, তারা চায় না যে সিবিআই তদন্ত করতে আসুক। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বিজেপির যিনি অন্যতম সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল, তিনি বিজেপির বিধায়িকাও বটে, তিনি বলছেন যে সিবিআই আরজি করের তদন্তে সফল হয়নি। এই কথার সঙ্গে আমি একমত। এখানে আমরা সিবিআই তদন্ত চাইছি না, পুলিশ তদন্ত করুক, যে পুলিশের মাইনে হয় আমাদের করের টাকায়, তারাই তদন্ত করুক, করে সত্যটা সকলের সামনে নিয়ে আসুক এবং তদন্তটা শেষ করুক। এবার এই কথাটা শোনার পরে আবার তৃণমূল কংগ্রেসের লোকজন নাচানাচি করতে লেগে গেছেন, অত্যন্ত উৎফুল্ল তারা। তাদের বক্তব্য অগ্নিমিত্রা পাল তার মানে পশ্চিমবঙ্গের মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয় কলকাতা পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশের উপরেই বিশ্বাস রাখছেন। মানে যার যা ইচ্ছা সে সেইভাবে গোটা বিষয়টাকে ঘুরিয়ে দিচ্ছেন। কেউ একজন একটা কথা বলছেন, যার যেভাবে ইচ্ছা সেভাবে তারা বিষয়টাকে ইন্টারপ্রিট করছেন। সে এখন যার যেরকম ভাবে ইচ্ছা তারা করতেই পারেন। তবে অগ্নিমিত্রা পাল যে কথাটা বলেছেন তার তিনি ব্যাখ্যাও দিয়েছেন এবং সেটা যথেষ্ট ইন্টারেস্টিং। অগ্নিমিত্রা পাল বলছেন যে আমরা সিবিআই তদন্ত চাই না। কেন আমরা সবসময় সিবিআই করব? কেন আমরা সবসময় সিবিআই তদন্ত চাইব? আমাদের রাজ্যে পুলিশ রয়েছে, পুলিশের মাইনে হচ্ছে আমাদের করের টাকায়, তাহলে তারা নিজেদের কাজ করুক, তারা তদন্তটা করুক। মানে পুলিশের কাজ কি শুধু এইটা যে তারা তোলাবাজি করবে আর তারপর সেই সমস্ত টাকা পয়সা কালীঘাট আর শান্তিনিকেতনে পাঠাবে, তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেট চালাবে, এটাই কি শুধু
পুলিশের কাজ। কিন্তু রাজ্য পুলিশ যদি তদন্ত করেও তারপরেও রাজ্য পুলিশ উইদাউট এনি সুপারভিশন তদন্ত করুক, এইটা কিন্তু সবাই চাইছেন না। মানে হয় আদালতের তত্ত্বাবধানে এই সমস্ত বিষয়টা হোক, তদন্ত করুক রাজ্য পুলিশ আদালতের নজরদারিতে, কিংবা একটা অন্য যদি ইন্ডিপেন্ডেন্ট বডি তৈরি করা হয় তাদের নজরদারিতে পুলিশ তদন্ত করবে সেটা হোক, অথবা সিবিআই আসুক, মানে রাজ্য পুলিশ একাই তদন্ত করবে উইদাউট এনি সুপারভিশন, এইটার উপরেও কিন্তু আবার সবাই বিশ্বাস রাখতে পারছেন না। কারণ এই ঘটনাতে তদন্ত শুরু হওয়ার পর থেকে অলরেডি কিন্তু দুটো বড় বড় প্রশ্ন উঠে গেছে রাজ্য পুলিশ কিভাবে তদন্ত কন্ডাক্ট করছে সেই নিয়ে। প্রথম প্রশ্ন যেটা উঠেছে সেখানে বলা হচ্ছে সার্ভিস ডক্টরস ফোরামের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ওই নির্যাতিতার যে মেডিকেল পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাতে সঠিক নিয়ম মানা হয়নি। ন্যাশনাল মেডিকেল কলেজে নির্যাতিতার যে মেডিকেল পরীক্ষা হয়েছে সেখানে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে গাফিলতি রয়েছে এই অভিযোগ করা হচ্ছে। কি গাফিলতি রয়েছে? সার্ভিস ডক্টরস ফোরামের চিকিৎসকরা দাবি করছেন, তাদের বক্তব্য যে সেদিন রাত্রিবেলা যখন নির্যাতিতার মেডিকেল পরীক্ষা হয় ন্যাশনাল মেডিকেল কলেজে, একজন জুনিয়র ডাক্তার উপস্থিত ছিলেন এবং একজন জুনিয়র ডাক্তার সেই মেডিকেল পরীক্ষা করেছেন, যেটা নিয়ম নয়। পরিষ্কার এই নিয়ম রয়েছে যে এই ধরনের গুরুত্বপূর্ণ অভিযোগের ক্ষেত্রে বিশেষজ্ঞ ফ্যাকাল্টির উপস্থিত থাকা এবং বিশেষজ্ঞ ফ্যাকাল্টির এই পরীক্ষা করাটা ভীষণ রকম জরুরি। তাহলে সেই জিনিসটা কেন হলো না, এখানে এই গাফিলতি কেন দেখা গেল, এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর বা পুলিশের তরফ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি, তারা একেবারে স্পিকটি নট। তারই সঙ্গে আরেকটা জায়গায় প্রশ্ন উঠে আসছে। আপনারা জানেন এই কথাটা বহুবার সামনে এসেছে অলরেডি, যে অভিযোগপত্রে নির্যাতিতার যে বয়ান রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নাম নেই, প্রত্যেকের নামের জায়গায় একটা করে সাংকেতিক অক্ষর ব্যবহার করা হচ্ছে। এটা কেন? যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নাম কেন নেই, তাদের নামের জায়গায় কেন এইভাবে একটা করে অক্ষর ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু একটা বড়সড় প্রশ্ন। দেখুন, বলা হচ্ছে আলিপুর কোর্টের প্রকাশ্য নথিতে কিন্তু স্পষ্ট তিনজনের নাম জল করছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আর উল্টো দিকে আমাদের পুলিশের তরফ থেকে যে এফআইআর কপি সামনে রাখা হয়েছে, এফআইআর এর সঙ্গে যুক্ত রয়েছে যে নির্যাতিতার বয়ান, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে একটা করে সাংকেতিক অক্ষর ব্যবহার করা হচ্ছে অভিযুক্তদের নামের পরিবর্তে। এটা কেন? এটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন। এবার এই কপিতেই নির্যাতিতার নাম এবং তার বেশ কিছু তথ্য বোঝানোর জন্য কয়েকটি সাংকেতিক অক্ষর ব্যবহার করা হয়েছে। এটা সঠিক, তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে যিনি ধর্ষণের শিকার হয়েছেন বা যিনি অভিযোগকারিনী তার নাম, তার তথ্য এগুলো কিন্তু প্রকাশ্যে আনা যাবে না, এগুলোকে অবশ্যই করে লুকিয়ে রাখতে হবে বা এগুলোকে আড়াল করতে হবে, এগুলো প্রকাশ্যে আনা যাবে না। তো সেখানে কিছু সাংকেতিক অক্ষর ব্যবহার করা হয়েছে তার নাম বা তার অন্যান্য তথ্য বোঝানোর জন্য, এটা বোঝা যায়। কিন্তু অভিযুক্তদের নামের ক্ষেত্রে কেন এই ধরনের সাংকেতিক অক্ষর ব্যবহার করা হলো? সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্ট বলা আছে যে অভিযুক্ত যারা রয়েছেন তাদের নাম পরিষ্কার করে লেখা থাকবে এফআইআর কপিতে, বয়ানের মধ্যে। তাহলে সেক্ষেত্রে এই ধরনের সাংকেতিক অক্ষর ব্যবহার করার কারণটা কি? এবং তারই সঙ্গে প্রশ্ন উঠছে যে এই অভিযোগপত্রে দেখতে পাওয়া যাচ্ছে মূল অভিযুক্ত যার নাম মনোজিৎ মিশ্র, তাকে বোঝানো হচ্ছে যে অক্ষর দিয়ে। এইটা কেন করা হলো এবং এইটা করার ফলে মূল অভিযুক্ত আসলে এম নাকি মূল অভিযুক্ত জে, এই নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে সমাজ মাধ্যমে। শুধুমাত্র তাই নয়, এই বিভ্রান্তিমূলক প্রচারকে ব্যবহার করে বেশ কিছু সংবাদ মাধ্যমের তরফ থেকে মিথ্যে প্রচারও করা হচ্ছে, মিথ্যে খবরও করা হচ্ছে। তাহলে এটা কেন করা হলো? এটা আমি এর আগের পর্বেও বলেছি এবং এখানে আবারও বলে নিই, এই যে একটা নাম বিভ্রাট তৈরি করা হয়েছে, পুলিশের তরফ থেকে যে নথি, আদালতের যে নথি, সেখানে কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে সিরিয়াল নাম্বারে 1, 2, 3 করে তিনজন অভিযুক্তর নাম দেওয়া আছে এবং তারপরে দেখা যাচ্ছে 1 ইজ ডিনোটেড অ্যাজ জে, 1 নম্বরে নাম রয়েছে মনোজিৎ মিশ্রর এবং তারপর বলা হচ্ছে 1 ইজ ডিনোটেড অ্যাজ জে, 2 নম্বরে নাম রয়েছে জেব আহমেদের এবং সেখানে বলা হচ্ছে 2 is denoted as M, অর্থাৎ মনোজিৎ মিশ্রকে জে দিয়ে বোঝানো হচ্ছে আর জেব আহমেদকে এম দিয়ে বোঝানো হচ্ছে। আর 3 নম্বরে নাম রয়েছে প্রমিত মুখোপাধ্যায় এবং সেখানে বলা হচ্ছে P is denoted as P, তাহলে প্রমিত মুখোপাধ্যায়কে P দিয়েই বোঝানো হচ্ছে। এইটা তাহলে কেন করা হলো? মনোজিতের জন্য জে এবং জেবের জন্য এম ব্যবহার করে এই বিভ্রান্তি, কনফিউশন কেন তৈরি করা হলো? পুলিশ এই কাজটা কেন করলো? এইটা কিন্তু রাজ্য পুলিশের তদন্তের ক্ষেত্রে একটা বড় সড় প্রশ্ন। পুলিশের একজন প্রাক্তন কর্তা, প্রাক্তন ডেপুটি
ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, এমন কোনো আইন নেই। 40 বছর চাকরি করেছি, প্রচুর ধর্ষণ মামলা করেছি, ফাঁসির সাজাও করিয়েছি। কোনোদিন শুনিনি যে আসামিদের নাম থাকবে না এফআইআরে। আসামির নাম না থাকলে তো এফআইআর পূর্ণই হলো না। পূর্ণাঙ্গ এফআইআর এর তারিখ, সময় ও স্থানেরও উল্লেখ থাকে। নির্যাতিতার নাম বা ছবি কোনোভাবে প্রকাশ করা যায় না। সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে, গণধর্ষণের মামলায় যেখানে 20 বছরের নিচে সাজা নেই সেখানে কেন অভিযুক্তদের নাম থাকবে না? তাহলে তো সেটা একটা এফআইআরই হবে না। এফআইআর কপিতে কোনো ধোঁয়াশা থাকা উচিত নয়, কারণ এই এফআইআর এর উপরেই আদালতে মামলা দাঁড়ায়। কেন সিনিয়র অফিসারদের এই বিষয়টা নজর এড়িয়ে গেল জানি না। কিন্তু উল্টো দিকে আবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম কমিশনার রূপেশ কুমার অভিযুক্তদের আড়াল করার জন্য তাদের এই নামের জায়গায় সাংকেতিক অক্ষর ব্যবহার করা হয়েছে এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছেন। কিন্তু তাহলে কেন নামের জায়গায় এই সাংকেতিক অক্ষর ব্যবহার করা হলো তার সদুত্তর তিনি দিতে পারেননি। ভারপ্রাপ্ত যুগ্ম কমিশনার গোয়েন্দা বিভাগের রূপেশ কুমার তিনি বলছেন, মেয়েটি অভিযোগ লেখার সময় 3 জনেরই পুরো নাম লিখেছিলেন, কিন্তু এফআইআর লেখার সময় বিষয়টি যাচাই করার পর্যায়ে ছিল। অভিযুক্তদের গ্রেপ্তারের পরে তাদের নাম জানাতে পুলিশ দ্বিধা করেনি। তাছাড়া কলেজের ছাত্র অপ্রাপ্তবয়স্ক হবারও সম্ভাবনা থাকে। অভিযুক্ত অপ্রাপ্তবয়স্ক হলে নাম প্রকাশ করা যায় না। কিন্তু অভিযোগকারিনীর সঙ্গে কথা বলেই তো পুলিশ জানতে পেরে গিয়েছিল যে এর মধ্যে একজন কলেজের প্রাক্তন ছাত্র এবং কলেজের একজন অস্থায়ী কর্মচারী। তাহলে সে যে অপ্রাপ্তবয়স্ক নয়, সে যে যথেষ্টই প্রাপ্তবয়স্ক, এটা তো পুলিশ জেনে গিয়েছিল। তাহলে তার নামের জায়গায় সাংকেতিক অক্ষর ব্যবহার করা হলো কেন? বাকি দুজন যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কলেজের পড়ুয়া, তাদের বয়সটা যাচাই করার একটা তবু জায়গা থাকতে পারে, তাদের নাম আড়াল করার বা তাদের নামটা এক্ষুনি প্রকাশ্যে আনছি না সেই একটা জায়গা সতর্কতা অবলম্বনের তবু থাকতে পারে পুলিশের কাছে। কিন্তু তাহলে মনোজিৎ মিশ্রর নাম আড়াল করার, তার জায়গায় কোনো সাংকেতিক অক্ষর ব্যবহার করার তো কোনো কারণ ছিল না। সেটা তাহলে কেন করা হলো? তিনি যে প্রাপ্তবয়স্ক এটা তো প্রথমেই বোঝা গিয়েছিল, তারপরেও তার নামের জায়গায় কেন এই একটা অক্ষর ব্যবহার করা হলো? একই সঙ্গে এখানে পুলিশের বিরুদ্ধে আরো প্রশ্ন উঠে আসে যে এই মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে এর আগে পুলিশের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে শ্লীলতাহানি, মারধর করা, চুরি, এরকম সমস্ত অভিযোগ রয়েছে। তাহলে এতদিনে তার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন কেন নেওয়া হয়নি? তাকে কেন বিচারের আওতায় আনা হয়নি? কেন কোনো মামলা হয়নি? আদালত পর্যন্ত এই অভিযোগগুলো কেন পৌঁছায়নি? পুলিশের এই নিষ্ক্রিয়তার কারণটা কি? শাসক দলের সঙ্গে সে যুক্ত ছিল, শাসক দলের ঘনিষ্ঠ, সে খুব পাওয়ারফুল, ক্ষমতাশালী ছিল এই কারণে, নাকি অন্য কোনো ক্ষমতাশালীর প্রভাবে, অন্য কারুর অঙ্গুলি হেলনে এতদিন পর্যন্ত মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? এই প্রশ্নগুলো কিন্তু এখন উঠে আসছে। তারই সঙ্গে আজ আরো একটি তথ্য সামনে এসেছে, যেটা মদন মিত্র সম্প্রতি যে কথা বলেছেন, তৃণমূল কংগ্রেসের নেতা বিধায়ক মদন মিত্র, তার উত্তর হতে পারে। আপনারা জানেন যে মদন মিত্র বলেছেন যে মেয়েটি ওখানে গেল কেন? মেয়েটা না গেলে তো এরকম ঘটনা ঘটতোই না। সে যাওয়ার সময় দুজন বান্ধবীকে নিয়ে যেতে পারতো, বাবা মাকে নিয়ে যেতে পারতো, সে তো পার্টির কর্মীদেরকে বলে যেতে পারতো। এইভাবে একা একা সে চলে গেল কেন? অভিযুক্তরা তো পরিস্থিতির সুযোগ নিয়েছে, তাহলে মেয়েটা না গেলেই তো এমনটা ঘটতো না। এখন দেখা যাচ্ছে একটি প্রতিবেদন সামনে এসেছে যেখানে একটি সংবাদ মাধ্যমের তরফ থেকে দাবি করা হচ্ছে যে কসবা কাণ্ডে 2 দিন আগেই পরিকল্পনা করে ফেলেছিল মনোজিৎ। তরুণী ছাত্রী ফর্ম ফিল আপ করতে এলেই তাকে নানা অছিলায় ইউনিয়ন রুমে আটকে রাখার জন্য জেব ও প্রমিতকে নির্দেশ দিয়েছিল মনোজিৎ। প্রথমে সহবাস করার জন্য বলা হবে, রাজি না হলে গার্ড রুমে ধর্ষণ করা হবে। তারই সঙ্গে TV9 এর তরফ থেকে একটি প্রতিবেদন সামনে রাখা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে, সূত্রের খবর, জেরায় শাসক দলের নেতার 2 শাগরেদ জানিয়েছেন ঘটনার দিন ভিডিও ও রেকর্ড করেছিল তারা, আর তা করেছিল ওই তৃণমূল নেতার নির্দেশে। ওই ভিডিও নিয়ে নাকি আরো বড় পরিকল্পনা ছিল TMCP নেতার। পরবর্তীকালে ওই ছাত্রীকে যাতে ব্ল্যাকমেল করা যায় এবং আবারও ঘনিষ্ঠ হওয়া যায় সেই পথ খোলা রাখতেই নাকি ভিডিও রেকর্ড করার নির্দেশ দেওয়া হয়েছিল। আশা করি এই সমস্ত খবরগুলো দেখার পর একজন দুধে রাজনীতিবিদের এটা বুঝতে অসুবিধা হবে না যে মেয়েটা দুম করে ওখানে চলে যায়নি, একা একা চলে যায়নি। এটা একটা পূর্ব পরিকল্পিত ফাঁদ ছিল, একটা ঘৃণ্য অপরাধের ফাঁদে মেয়েটাকে ফেলা হয়েছিল। আর এই সমস্ত কিছু জানার পর, শোনার পরেও যদি তিনি না ভাবেন, না বোঝেন এবং বলতেই থাকেন মেয়েটা ওখানে না গেলে ঘটনাটা ঘটতো না, তাহলে সেই ইতরামির জবাব আর অন্য কোনোভাবেই দেওয়া যায় না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন।